পরীরা দেখতে এত সুন্দর হয়, পরীদের হাত এত নরম তুলতুলে হয়, এটা আমি কখনোই জানতাম না, যদি না সেই পরীটি আমাকে ভালো না বাসতো, আর আমি যদি তার নরম তুলতুলে হাত কখনোই স্পর্শ না করতাম। বন্ধুরা, আমি একজন ইতিম ছেলে। আমার বাবা নেই, আমার মা নেই। আমি জানি না আমার বাবার নাম, আমি জানি না আমার মায়ের নাম। তবে আমি একটা বাংলাদেশের স্বনামধন্য ইতিম মাদ্রাসার মাধ্যমে পালিত হয়েছি এবং সেখানে বড় হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর আমি আমার শিক্ষকদের কাছে জানতে পারি আব্দুল আল শফিক নামে এক ব্যক্তি, যিনি কিনা আমাকে এই ইতিম মাদ্রাসায় রেখে গিয়েছেন। তখন নাকি আমার বয়স ছিল 1 অথবা 2 বছর। আমাকে যখন রেখে যায় তখন নাকি আমি অনেক কান্না করতেছিলাম। আমি জানি না এই ব্যক্তিটা আমার কে ছিল আর কেনই বা আমাকে এই ইতিম মাদ্রাসায় রেখে গিয়েছিল। তাহলে কি আমার বাবা নেই, আমার মা নেই, নাকি যে ব্যক্তিটা এখানে রেখে গিয়েছিল আমাকে সেই ছিল আমার বাবা? আমি জানি না, আসলে কেউ জানে না। তবে পুরনো রেকর্ড খাতা ঘাটলে শুধুমাত্র আমার সম্পর্কে একটা ইনফরমেশনই জানা যায়, সেটা হলো এই ব্যক্তিটি আমাকে এখানে রেখে গিয়েছে। আর এই ব্যক্তিটি কোথা থেকে এসেছে, এই ব্যক্তিটির বাসা কোথায়, এরপরে কখনোই জানা যায়নি। আমি বারবার আমার হুজুরদেরকে রিকোয়েস্ট করেছি, আমি বলেছি আপনারা দয়া করে এই ব্যক্তিটির সন্ধান আমাকে দেন। আমি একবারের জন্য হলেও আমি তার সাথে একটু কথা বলতে চাই। শুধুমাত্র আমি আমার বাবা এবং আমি আমার মায়ের নামটা জানতে চাই। বিশ্বাস করেন, আমি কোথাও যেতে চাই না, আমি কোথাও কারোর সাথে দেখা করতে চাই না। আমি এখানেই থাকতে চাই, কিন্তু আমার বাবার নাম কি এটা তো আমার জানা দরকার। কিন্তু তারা আমাকে জানায় যে আমরা কিছুই জানি না, শুধুমাত্র রেকর্ড খাতায় এই ব্যক্তিটির নামই লেখা আছে। এই ব্যক্তিটার বাসা কোথায়, এই ব্যক্তিটি কোথা থেকে এসেছে, কোনো কিছুই আর লেখা নেই। বন্ধুরা, ছোটবেলা থেকে অনেক কষ্টে আমি মানুষ হয়েছি, বোঝেন তো, ইতিম ছেলে। বাবা মা বলতে ইতিম মাদ্রাসার যে সকল শিক্ষকগণ আছেন, আমার সম্মানিত শিক্ষকগণ, তারাই আমার বাবা এবং তারাই আমার মা। আমি জানি না মায়ের ভালোবাসা কেমন হয়, আমি জানি না বাবার ভালোবাসা কেমন হয়। তবে দূর থেকে দেখি তো মা বাবা তার সন্তানকে কিভাবে ভালোবাসে, তাই অনুমান করি একজন মা একজন বাবা কি পরিমাণ ভালোবাসতে পারে। সেটা থেকেই আমার খুবই অভিমান সৃষ্টিকর্তার কাছে। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে বলি, আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ কি জন্যে? অন্যর সন্তানকে তার বাবা মা ভালোবাসে সেটা কি শুধু দেখার জন্য? একরাশ অভিমান নিয়ে আমি রাত বিরাত যে কোনো জায়গায় ঘুরে বেড়াই। আমার যখন ভালো লাগে না তখন আমি যে কোনো জায়গায় একা চলে যাই। আমার মৃত্যুর কোনো ভয় নেই। ভয় থাকবে কিভাবে? যার কোনো পিছু টান নেই তার আবার কিসের ভয়? আমার তো পরিবার বলতে কেউ নেই, তাহলে আমি কেনই বা নিজেকে ভালোবাসবো? আর এই যে আমার সীমাবদ্ধতা নাই, যখন খুশি রাত বিরাত নাই, যেখানে সেখানে যেতে পারি। একমাত্র এটাই একটা সুন্দরী পরীর সাথে আমার প্রেমের সম্পর্ক সূচনা করে দেয়। সেই পরীটির নাম ছিল আসমানি। যেমন তার নাম সুন্দর, দেখতেও অসম্ভব মায়াবী চেহারা, যেটা না দেখলে ভাষায় বলে বোঝানো যাবে না। এত সুন্দর কোনো মানুষ হয় না, শুধুমাত্র তার পক্ষে সম্ভব এত সুন্দর হওয়া। তখন বয়স ছিল আমার 7 বছর। আসলে 7 বছরের বাচ্চা, আমি কোনো কিছু বুঝি না, তবে আমার ছিল প্রচণ্ড রকমের সাহস। বন্ধুরা, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সবাই কিন্তু ইতিম না। আমরা হয়তো ইতিম, আমরা সেখানে থেকে পড়াশোনা করি, কিন্তু এই মাদ্রাসায় আরও কিছু স্টুডেন্ট আছে যারা কিনা তাদের বাবা মা এখানে পড়তে পাঠায় এবং তাদের বাবা মা প্রতিনিয়ত প্রত্যেক দিন তাদেরকে সাথে করে নিয়ে আসে মাদ্রাসায়, আবার পড়া শেষ হলে আবার সাথে করে নিয়ে যায়। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা কিনা ইতিম, আমরা সেই মাদ্রাসা থেকেই পড়াশোনা করতাম। তখন বয়স ছিল আমার 7। আমি তেমন কারোর সাথে মিশি না, সবসময় মন মরা হয়েই থাকতাম। আমার বন্ধু বলতে কেউ নেই, তবে একটা ছেলের সাথে আমার খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে যায়। তার নাম হলো কাফি। এই কাফি আমার একটা সময় বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত হয়। তাকে আমি খুবই ভালোবাসি। তো তিনি ছিলেন একজন ধনী পরিবারের সন্তান। আমি দেখতাম তার বাবা গাড়িতে করে তাকে মাদ্রাসায় নিয়ে আসতেন। তারপর দেখতাম তার বাবা তার হাত ধরে মাদ্রাসার যে ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমে তাকে পৌঁছে দিতেন। আবার ক্লাস শেষ হলে আবারও আসতেন, তাকে নিয়ে যাইতেন। এগুলো দেখে আমার নিজের প্রতি খুবই খারাপ লাগে। আমি সবসময় চিন্তা করতাম, আমার যদি আজ বাবা থাকতো, সেও হয়তোবা আমাকে এভাবেই কোন এক স্কুলে কোন এক মাদ্রাসায় নিয়ে যাইতো, আবার এভাবেই ক্লাস শেষে বাড়িতে নিয়ে যাইতো। যাই হোক, একদিন কাফি আমাদের মাদ্রাসায় আসে। আসার পর দেখি তার হাতে একটা সুন্দর ঘড়ি। এই ঘড়িটা দেখে আমার খুবই ভালো লেগে যায়,
খুবই পছন্দ হয়। তারপর তাকে বলি, তোর ঘড়িটা দে তো। সে আমাকে ঘড়িটা দেয়। তারপর আমি আমার ডান হাতে ঘড়িটা পরি। আসলে বন্ধুরা, আমি ডান হাতে ঘড়িটা পরি কেননা আমি তো জীবনে কখনো ঘড়ি কিভাবে পরতে হয় জানি না। আর ঘড়িটা যে বাম হাতে থাকে এটাও জানি না। আমি বুঝিই নাই ঘড়িটা বাম হাতে রাখতে হয়। তো যাই হোক, আমি যখন ডান হাতে ঘড়িটা পরি, সঙ্গে সঙ্গে আমার বন্ধু ঘড়িটা খুলে দিয়ে আমাকে বাম হাতে পরিয়ে দেয়। আমি আমার বন্ধুকে বলি, তোর ঘড়িটা কত নিয়েছে? তখন সে একটা অ্যামাউন্ট আমাকে বলে, সঠিক মনে নাই, 50 কি 60 টাকার মতো। যাই হোক, ঘড়িটা হাতে পড়ে আমার নিজের মধ্যে এতটা কনফিডেন্স ফিল হতে থাকে, মনে হয় ইস, এরকম ঘড়ি যদি আমার একটা থাকতো তাহলে বোধহয় আমাকে খুবই ভালো দেখাইতো, আমার খুবই ভালো লাগতো। আমি আমার বন্ধুকে প্রকাশ করতে চাই, এই ঘড়িটা কি তুই আমাকে দিয়ে দিবি? কিন্তু আমি তো ওই ধরনের ছেলে না, মুখ ফুটে কখনোই কোনো কিছু চাওয়ার সাহস আমার নেই। যার ফলে তাকে আমি এই ঘড়িটা যে আমার পছন্দ হয়েছে এটা বুঝতে দেই না। তারপর তার ঘড়িটা তাকে দিয়ে দিই। তবে আমি এটা শুনতে পারি যে ঘড়িটা কত নিয়েছে, ওই যে বললাম 50 কি 60 টাকা, এবং এই ঘড়িটা কোথা থেকে কিনছে সে বলতে পারবে না, কেননা তার বাবা এই ঘড়িটা কিনে দিয়েছে। তবে আমি অনুমান করতে পারছি 50-60 টাকা দিয়ে এরকম ঘড়ি না হলেও এর আশেপাশে কোনো ভালো ঘড়ি পাওয়া যাবে। আমার কাছে তো কোনো টাকা নেই, আমাকে কে টাকা দিবে? যেটা আমার প্রয়োজনীয় সেটা মাদ্রাসা থেকে আমাকে দেওয়া হয়, টাকা তো আমাকে দেয় না। তো তখন আমি সেই দিন আমার বড় হুজুরের কাছে যাই, যিনি আমার শিক্ষক। আমি তার কাছে যাওয়ার পর বলি, হুজুর আমার 50 টাকা লাগবে। তখন হুজুর বলে, তুই 50 টাকা দিয়ে কি করবি? আমি বলি, হুজুর আমি একটা কাজ করব, আমার 50 টাকা লাগবে, আপনার কাছে কি কোনো টাকা হবে? আমাকে কি দিবেন? হুজুর আমাকে বলে যে না, আমার কাছে কোনো টাকা নেই, আর এই বয়সে ছেলেদের হাতে কোনো টাকা দিতে নেই, যা পড়তে বস, এই বলে ধমক দিয়ে আমাকে রুম থেকে বের করে দেয়। আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর আমি আমার রুমে চলে যাই। রুমে চলে যেয়ে শুয়ে পড়ি। আমি আর পড়ার জন্য বই খুলি না, আমার রুমে যাই শুয়ে পড়ি। আমার রুমে আরও 4-5 জন ছিল। এক রুমে 4-5 জন গাদাগাদি অবস্থায় থাকি। রুমটাও ছিল বেশ ছোট। তো যাই হোক, আমি সেই ঘড়িটাকে এতটা বেশি পছন্দ করি, যেভাবে হোক 1-2 দিনের মধ্যে ঘড়িটা আমি চাই, এরকম ঘড়ি আমি চাই। অর্থাৎ 50 টাকা আমার দরকার, খুবই দরকার। আমি তখন চিন্তা করি ওই হুজুরের কাছে আবারও যাব, কেননা আমি দেখতে পেয়েছি ওই হুজুরের মানিব্যাগে অনেকগুলো টাকা। তখন আমি সিদ্ধান্ত নেই ওই মানিব্যাগ থেকে আমি 50 টাকা নিব। হুজুর যখন রুম থেকে বের হয়ে যাবে তখন আমি হুজুরের রুমে যাব, তারপর তার মানিব্যাগ থেকে টাকা নিব। তো যথারীতি হুজুর যখন সেই রুমে থাকে না, তার রুম ছেড়ে চলে যায়, আমি চুপি চুপি সেই রুমে প্রবেশ করি। প্রবেশ করার পর তার মানিব্যাগ খোঁজার জন্য চেষ্টা করি, কিন্তু তার আর মানিব্যাগ খুঁজে পাই না। তখন আমার বুঝতে বাকি রইল না সে তার মানিব্যাগ সঙ্গে করে নিয়েই হয়তো বের হয়েছে কোনো কাজে। তখন আমি তার পাঞ্জাবি খোঁজার চেষ্টা করি এবং পাঞ্জাবি খুঁজে পাঞ্জাবির এক পকেটে 200 টাকা পাই। আমি শুধুমাত্র সেখান থেকে 50 টাকা নিই। নেওয়ার পর আমি এক দৌড়ে সেখান থেকে, পাশেই ছিল একটা বাজার, বাজার থেকে 50 টাকার মধ্যে আমার পছন্দ মতো একটা ঘড়ি আমি কিনি। তারপর আমার হাতে পরিধান করি এবং মনের আনন্দে সে বাজার থেকে চলে আসে। কিন্তু আমি জানি না এটা কত বড় খারাপ কাজ আমি করেছি এবং এটার কি পরিমাণ শাস্তি আমার পেতে হবে এটা আমি জানতাম না। তখন তো ছোট ছিলাম বন্ধুরা, তখন তো জানতাম না। এটাই প্রথম হবে যেটা আমার নিজের চাহিদা জোর করে হলেও আমি সেটা পূরণ করতে পেরেছি। তো যাই হোক, ঘড়িটা পরে আমি খুবই আনন্দ আত্মহারা। আমার আরও যে বন্ধুগুলো ছিল তারাও ইতিম, তাদেরকে আমি দেখাই, তাদেরকে বলি দেখতো আমাকে ঘড়িতে কেমন দেখাচ্ছে। তারাও বলে তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারা বলে কিরে তুই ঘড়ি কেমনে পাইলি, টাকা কই থেকে পাইলি। তাদেরকে আমি সত্য কথা বলি না, আমি বলি একজন ব্যক্তি এই ঘড়িটা আমাকে গিফট করেছে। তো তারপর তারা সেটা বিশ্বাসও করে। তো যাই হোক, এইভাবেই সেই দিন আমি আনন্দ সহকারে কাটিয়ে দিই। রাত আনুমানিক 10টার আগে দেখি হুজুর চিল্লাপাল্লা করতেছে তার রুমে। তারপর হুজুর দৌড়িয়ে আমাদের রুমে চলে আসে। আসার পর বলে, তোরা কি কেউ আমার থেকে 50 টাকা নিয়েছিস? এই কথাটা আমার মুখের দিকে তাকিয়ে হুজুর বলতেছে। হুজুর আমাকে যে সন্দেহ করতেছে এটা আমি জানি, কিন্তু হুজুর সরাসরি বলতেছে না। যেহেতু রুমে আমরা 4-5 জন ছিলাম, সবাইকে একত্রেই কথাটা বলছে। তো সবাই বলতেছে না, নেইনি। আমি কোনো কথা বলতেছি না। তারপর আমাকে স্পেসিফিক ভাবে যখন বলে তুই কি টাকাটা নিয়েছিস, আমি কোনো কথা বলি না, কেননা আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। যদিও বলি, অনেক কষ্টে বলি। তারপর হুজুর আমার হাতের দিকে তাকিয়ে থাকে। তাকানোর পর বলে, কিরে তুই ঘড়ি কই পাইছিস? আমি বলি যে কিনছি। তখন ওই যে আমার বন্ধুরা ছিল তারা আমার মুখের দিকে তাকায়। তারা বলে, তুই না কিছুক্ষণ আগে আমাদের বললি তোকে নাকি কেউ ঘড়িটা গিফট করেছে। সঙ্গে সঙ্গে হুজুর বলে, তুই টাকা কই পেলি বল। তখন সঙ্গে সঙ্গে আমি বলি, হুজুর আমি আপনার পাঞ্জাবি থেকে আপনাকে না বলে 50 টাকা নিয়েছি, নিয়ে আমি ঘড়ি কিনছি, আমার খুবই ইচ্ছা ছিল। হুজুর এই কথা শোনার পর তেলে বাগুনে জ্বলে ওঠে। আমাকে বলে, তোদেরকে আমি এই শিক্ষা দিয়েছি?
তোদেরকে আমি এই শিক্ষা দিয়েছি, এতদিন চুরি করার শিক্ষা দিয়েছি। তুই দুইটা অপরাধ করছিস। এক, তুই আমাকে না বলে টাকাটা নিয়েছিস, মানে টাকাটা চুরি করছিস। দুই, তুই ঘড়ি কিনছিস ভালো কথা, তুই আবার এদেরকে কেন মিথ্যা কথা বলছিস তোকে একজন ঘড়ি গিফট করছে? তোকে শাস্তি পেতে হবে। আর তোকে যদি শাস্তি না দেই, তোকে দেখে দেখে এই বাকি যারা ভালো আছে তোর মতো শয়তান হয়ে যাবে। আমি কোনো কথা বলি না। তারপর হুজুর সেই রাত্রে আমাকে বেত্রাঘাত করে এবং ওই রাত্রে খাবারটা বন্ধ করে দেয়। যিনি খাবারের দায়িত্ব ছিল তাকে বলে দেয়, একে আজকে রাত্রে খাবার দিবা না। সে রাত্রে আমাকে বেত্রাঘাত করা হয় এবং আমার হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা মনে করছেন আমি হুজুরের নামে গীবত করছি। আসলে না, হুজুরটা আমার বাবার মতো। হুজুরটা আমাদের অসম্ভব রকমের ভালোবাসে। আমাদের বাবা মা নাই, এই হুজুরই আমাদের বাবা মা। কিন্তু এতগুলো ছাত্রকে তার দেখভাল করতে হয় যে সে প্রতিদিন এগুলো করতে করতে তার মেজাজটা অনেক খিটখিটে হয়ে যায়, যার কারণে সে মাঝে মাঝে রাগ ব্যবহার করে এবং আমরা যদি অন্যায় করি এর শাস্তিটা একটু বেশিই দিয়ে দেয়। এবং সেই দিন হুজুর রাগান্বিত হয়ে আমার উপর যে প্রহারটা করে, আমার উপর যে বেত্রাঘাতটা করে, এটা খুব বেশিই করে ফেলে। আমি প্রচুর আঘাত পাই এবং আমার ঘড়িটাও সে নিয়ে যায়। বন্ধুরা, ঘটনার সূত্রপাত হয় এই রাত থেকেই। সে রাতে সবাই শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতেছিল না। আমি আনুমানিক রাত 1টার দিকে বেড থেকে উঠে যাই, রুমের দরজাটা খুলি, তারপর বাইরে বের হই। তো আমাদের মাদ্রাসার সাথেই ছিল একটা পুকুর, বেশ বড় সড়ো পুকুর। মাদ্রাসার সাথের যে পাড়টা ছিল, এই পাড়ে অনেকগুলো সিঁড়ি করা, যাতে আমরা সবাই সেখানে যে অজু গোসল করতে পারি। আর এর অপোজিটে যে পাড়টা ছিল, এই পাড়টা অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে বাতাস লাগে। বিকেলবেলা সবাই ওখানে বসে থাকতো, আড্ডা দিত, কিন্তু হুজুর আমাদের কিছুতেই ওখানে যেতে দিত না। এর প্রধান কারণ ছিল সেই পাড়ের পাশেই ছিল বেশ জঙ্গল, গভীর জঙ্গল। কাজেই দিনের বেলায় সবাই গেলেও রাত্রেবেলায় কেউ ভুলেও সেখানে যাইতো না। কিন্তু মজার বিষয় হলো সেইখানে প্রচণ্ড পরিমাণে বাতাস লাগতো। যেহেতু তখন ছিল গরমকাল, কাজেই আমি সরাসরি পুকুর পাড়ে যাই। যাওয়ার পর সেই অজুখানায় ওখানে বসার পর দেখি আমার খুব একটা বাতাস লাগতেছিল না। আমার জানের ভিতর এমনি অস্থির লাগতেছিল, কি করব বুঝতে পারতেছিলাম না। যেহেতু ছোটবেলা থেকেই আমার কোনো ভয়ভীতি ছিল না, আমি আস্তে আস্তে ওই যে পাড়, অপোজিট পাড়ের কথা বলছিলাম, জঙ্গলের সাথে, সেই পাড়ে যাই। সেখানে যেয়ে দেখি প্রচুর বাতাস। আমি সেখানে বসে আছি আর পুকুরের দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি আমার সাথে কেন এমন হলো। ওই যে আমার বাবা মার কথা ভাবতেছিলাম, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি এই সামান্য ঘড়ির জন্য আমাকে মাইর খেতে হয়, এগুলোই চিন্তা করতেছিলাম। তো বসে থাকতে 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 আমি একটা জিনিস দেখতে পাই। আমি দেখতে পাই আমার ডান পাশে পুকুর পাড় থেকে একটা অপরূপ সুন্দরী নারী আমার দিকে এগিয়ে আসতেছে, আমাকে লক্ষ্য করে আসতেছে এবং হাসি মুখে। আমি তখন ভাবছি এটা একটা মানুষ, কেননা সে ছিল মানুষ আকৃতিতে, এবং তাকে দেখি তখন মনে হলো এটা 15 থেকে 18 বছরের কোনো মেয়ে হবে। সে আস্তে আস্তে একটা সময় আমার কাছে চলে আসে এবং আমি তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যাই এবং আমি বলি, আপনি কে? আর এত রাতে এখানে কেন? আমাদের মাদ্রাসায় তো কোনো মেয়ে নেই, আপনি কোথা থেকে আসলেন? তখন সে আমাকে বলে, আরে তুমি শান্ত হও, তুমি ভয় পেও না, আমি তোমাদের এখানেই থাকি। তুমি কখনো আমাকে দেখো নাই, কিন্তু আমি তোমাকে প্রতিদিনই দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি এখানে বসো, আমি তোমার সাথে কথা বলার জন্যই আজ এখানে এসেছি। আমি জিনিসটা নর্মালভাবে নেই, তখন আমি বসে পড়ি। তারপর সেও বসে। বসার পর সে আমার হাতটা ধরে, ধরার পর আমার হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়। এরকম ঘড়ি আসলে আমি জীবনেও দেখি নাই। আমি যে 50 টাকা দিয়ে ঘড়ি কিনছিলাম, সেই ঘড়ির চেয়ে 50 গুণ বেশি সুন্দর এই ঘড়ি। আমি অবাক হয়ে যাই। আমি বলি, কি ব্যাপার, আপনি আমার হাতে ঘড়ি পরিয়ে দিলেন, এই ঘড়ি আপনি কই পাইলেন? সে আমাকে বলে, ঘড়িটা আমি কই পাইছি তোমাকে বলবো না, তবে আমার কাছে মনে হচ্ছে তোমাকে একটা ঘড়ি দিলে তোমার খুব ভালো লাগবে, তোমার মনটা মনে হয় খুবই খারাপ। আমি বললাম, আপনি জানলেন কিভাবে? তখন সে বলল, আমার মনে হলো আর কি, এই জন্য। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি একটা ঘড়ি কিনছিলাম, কিন্তু আমার হুজুর সেটা কেড়ে নিয়ে যায়, কেননা ওই টাকাটা ছিল হুজুরের, যার কারণে আমি এখানে মন খারাপ করে বসে আছি। তবে আপনি যে এটা জানলেন, এটা কিভাবে জানলেন বলবেন? তখন সে আমাকে বলল যে তুমি ওটা বুঝবা না, এগুলো বোঝার তোমার দরকার নেই। আমি তখন এত কিছু বুঝতামও না আসলে, যার ফলে আমি এই জিনিসটা মাথায় নেই না সে কিভাবে বুঝলো না বুঝলো। আমি বলি যে ঘড়িটা অনেক সুন্দর হয়েছে, আমি খুবই খুশি হয়ে যাই। সে আমাকে বলে, আচ্ছা তুমি কি আমার বন্ধু হবা? আমি বলি যে আপনার সাথে আমি কিভাবে বন্ধু হব, আপনি তো আমার অনেক বড়, আপনার বয়স তো 15 থেকে 18 বছর হবে, আমি তো 7-8 বছরের একটা বাচ্চা।
আমার সাথে আপনি কীভাবে বন্ধুত্ব করবেন? সে আমাকে বলে, বন্ধুত্বের কোনো বয়স নেই, আমি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবা কি না তাই বলো, আর আমি পাশেই থাকি। তখন আমি ৭-৫ না ভেবে বলি, হ্যাঁ আমি আপনার বন্ধু হব, কোনো সমস্যা নেই। কেননা যে আমার জন্য এত সুন্দর ঘড়ি গিফট করলো তার কথা আমি রাখবো না? বন্ধুরা, এভাবেই সম্পর্ক শুরুটা হয় আমাদের মাঝে। আমি তো তখন জানতাম না প্রেম ভালোবাসা কাকে বলে। তো আমি প্রায় মাঝরাতে সেই নদীর পাড়ে আসতাম, আর এই পরীটি আমার সামনে আসতো। তারপর আমরা গল্প করতাম, আমার জীবনের কথা বলতাম, সে শুনতো, আমি তার হাত ধরতাম, সে আমার হাত ধরতো। আমি আসলে তখন ভালোবাসা কি জানতাম না, জাস্ট আমার বন্ধু মনে করে আমি তার সাথে কথা বলতাম। আমি বলতাম আমার বাবা মা নেই, সে আমার দুঃখে সেও দুঃখিত হইতো। এভাবে আমাদের মাঝে প্রায় কথাবার্তা হতো। আমার মন খারাপ থাকলেই আমি রাত্রে চলে যেতাম, সে আসতো। আমি বুঝতে পারতাম না সে কিভাবে জানতো যে আমি এখানে আসছি, সে কেন যেন চলে আসতো। তো এভাবে চলতে চলতে বেশ কিছুদিন পর আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি কিভাবে জানেন যে আমি এখানে আসছি? এটা জানার পর আপনি চলে আসেন বলেন তো। তখন সে সব কিছু আমাকে ভেঙে বলে যে তুমি তো ভয় পাবা না? আমি বলি, না বলেন, আমার তো ভয় নেই। তখন সে আমাকে বলে, আমি মানুষ না, আমি পড়ি। তখন আমি বলি, কি আপনি মানুষ না, আপনি পড়ি? আমাদের হুজুর তো বলতো যে এই আশেপাশে জিন পড়ি আছে, তোরা ওইদিকে যাবি না, জিন ভূত আছে। তাহলে কি আপনি সেই ভূত? আপনি কি মানুষের ক্ষতি করেন? সে আমাকে বলল, না আমি মানুষের ক্ষতি করি না, আর যদি ক্ষতি করতাম তাহলে তো তোমার অনেক আগেই ক্ষতি করতাম, তাই না? তখন আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক। যেহেতু তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কাজে আমি তাকে ভয় পাচ্ছিলাম না। তবে সে যে পড়ি এই জিনিসটা আমি অনেক আগে কিছুটা আন্দাজ করতে পারছিলাম। কিন্তু যেহেতু সেই পরীটি আমাকে খুব উপকার করতেছিল, যার কারণে আমি তার সাথে নিজে থেকেই কথা বলতে চাইতাম। তো এখন তো আমি জানি সে একটা পরী। এভাবেই আমাদের মাঝে প্রতিদিন কথা হইতো, প্রতিদিন না হলেও মাঝে মাঝে কথা হইতো। তবে মাঝে মাঝে আমি যে অনেক রাত্রে এই যে পুকুর পাড়ে এসে বসে থাকি, এই জিনিসটা আমার গুজুর জানতে পারে। তখন পরের দিন সকালবেলা এই নিয়ে আমাকে অনেক মারধরও করে, আমি কেন এত রাতে একা একা সেখানে যে বসে থাকি। আমি কোনো কথা বলি না, যত অত্যাচারই আমার উপর হোক আমি কথা বলি না। বন্ধুরা, এইভাবে আমাদের মাঝে কথা চলতে থাকে টানা 10 বছর। একটা পর্যায়ে যখন আমার বয়স 18 বছর হয়, তখন সেই পরীটি একদিন আমাকে একটা কথা বলে। এই কথাটার পর থেকে আমি বুঝতে পারি ভালোবাসা কি জিনিস। একজন মানুষ যে একটা মানুষকে ভালোবাসে সেই জিনিসটা আমি বুঝতে পারি। যখন আমার বয়স 18 বছর হয়, সে একদিন ওই পুকুর পাড়েই আমাকে বলে, তুমি আমার বন্ধু। আমি বলে, হ্যাঁ আমি তো তোমার বন্ধু। তখন সে আমাকে বলে, আচ্ছা দেখো তো আমাকে কত বছর বয়সে মনে হয় তোমার কাছে? তখন আমি বলি, তোমাকে প্রথম দিন আমি যেভাবে দেখেছিলাম এখনো সেম ভাবেই তোমাকে দেখতে লাগে, অর্থাৎ তোমার বয়স মনে হয় ওই 17-18। তখন পরীটি বলে, তোমার বয়স কত? আমি তখন বলি যে আমার বয়স ওই 17-18 হবে। সে আমাকে বলে যে তাহলে তো আমরা সেম সেম, তাই না? তারপর সে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি কিছুটা অবাক হয়ে যাই, তবে অবাক হইলেও আমি যে মনে মনে খুশি এটা তাকে বুঝতে দিচ্ছে না। আমারও তাকে খুব ভালো লাগে, আমিও তাকে ভালোবাসতে চাই, কিন্তু তাকে বলি না। তবে সেই দিন যখন সে আমাকে বলে, আমি তো খুশিতে আত্মহারা। তারপরও আমি তাকে বলি যে তুমি আমাকে ভালোবাসো কেন? তুমি তো একটা পরী, আমি তো একটা মানুষ, আমি তো একটা ইতিম ছেলে, আমাকে ভালোবেসে তোমার কি লাভ? সে আমাকে বলে যে আমার কোনো লাভ নেই, তুমি একটা ইতিম ছেলে, এজন্যই তোমাকে আমি ভালোবাসি। তোমার ছোটবেলা থেকে আমি তোমার পাশে ছিলাম না? আমি বলি, হ্যাঁ তুমি আমার পাশে ছিলা, সেই ছোটবেলা থেকে আমাকে অনেক হেল্প করছো, আমার যখন টাকা দরকার টাকা দিছো, আমার যা খাইতে ইচ্ছা করে আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো, আমাকে গিফট দিয়েছো। আমার যে দায়িত্ব আমার বাবা মা পালন করতো, তুমি সেই দায়িত্ব পালন করছো। কাজেই আমার জীবনের প্রতি তোমার অধিকার আছে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু ভালোবাসার জিনিসটা তো অন্যরকম। ভালোবাসলে তো একসাথে থাকতে হয়, আর এটা কিভাবে সম্ভব? তুমি তো পড়ি, আমি তো একটা মানুষ, এটা তো কিভাবে সম্ভব বলো? সে আমাকে বলে, ভালোবাসলে সবই সম্ভব। তুমি মানুষ, আমি পড়ি, এটা কোনো সমস্যা না। তখন আমি বলি, আচ্ছা ছোটবেলা থেকে আমার সাথে তোমার পরিচয়, সেই দিনই কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছিলা, নাকি আস্তে আস্তে ভালোবাসলা? পরীটি আমাকে বলে, তোমাকে যেদিন দেখি, মানে তোমার কাছে যেদিন আমি আসি, সেই দিনে আমি সিদ্ধান্ত নেই তোমাকে আমি বিয়ে করব। সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি তো তখন ছোট ছিলা, আর আমাকে যে দেখতেছো, আমাকে দেখতে এখনো 17-18 বছর বয়সে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমার বয়স অনেক। আমাদের চেহারার কোনো পরিবর্তন হয় না, আমরা সারা জীবনেই এইভাবেই থাকবো। কাজেই আমি চিন্তা করি যে তুমি যখন আস্তে আস্তে বড় হবা, ভালোবাসা কি সেটা বুঝতে শিখবা, তারপরে আমি তোমাকে ভালোবাসার কথা বলবো। আমি তখন বলি যে সমস্যা নাই, তুমি তো আমার জন্য অনেক কিছুই করছো,
তো আমার লাইফের প্রতি যেহেতু তোমার অধিকার আছে, তো তোমাকে ভালোবাসলে তো আমার কোনো দোষের কিছু যায় আসে না। এই প্রথম বন্ধুরা আমি তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকাই, সেও আমার প্রেমের দৃষ্টিতে তাকাই। এই প্রথম তার কোলে আমি মাথা রেখে সেই পুকুর পাড়ে শুয়ে পড়ি, আর সে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। এতদিন তার সাথে ছিল আমার বন্ধুত্ব সম্পর্ক, বড়জোর আমি তার হাত শুধু স্পর্শ করতাম, এতটুকুই। কিন্তু কখনোই তার কোলে মাথা রাখা হয় নাই। সে যখন আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি, আমিও যখন তাকে বলে দিলাম আমিও ভালোবাসি, তো আমাদের মাঝে মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা রোমান্টিক হয়ে যায়। আমাদের মাঝে এক অন্যরকম প্রশান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। সেই মুহূর্তের সময়টা বন্ধুরা আমি কখনোই ভুলতে পারবো না, আজও আমি ভুলিনি। সেই দিন সারা রাত আমরা গল্প করি, আর সেই দিন গল্প করার টপিক ছিল অন্যরকম। সেই দিন গল্পের টপিক ছিল আমরা ভবিষ্যতে কি করব, আমরা ভবিষ্যতে কিভাবে সময় কাটাবো, আমরা ভবিষ্যতে একে অপরকে আরও কিভাবে ভালোবাসবো, এটাই। কিন্তু এর আগে যে গল্পগুলো করতাম সেগুলো ছিল আমাদের শুধুমাত্র আমার লাইফ নিয়ে, আমি কি করতেছি না করতেছি বা কি করলে ভালো হবে এইগুলো। কিন্তু এরপর থেকে আমাদের দুজনের গল্পটা শুরু হয়, আমাদের দুজনের ভালোবাসার গল্প লিখন সেই রাত থেকেই শুরু। এরপর থেকে পরিটি আমাকে আরও বেশি ভালোবাসতে থাকে, এমনভাবে ভালোবাসে মনে হয় একজন হাজব্যান্ড ওয়াইফ যেভাবে ভালোবাসা হয় সেভাবে ভালোবাসতে থাকে। তার স্পর্শগুলো আমার শরীরটাকে একদম শীতল করে দেয়। তার স্পর্শ বলে দেয় সে আমাকে কতটা কাছে পেতে চায়, এবং তার স্পর্শতে আমিও বুঝতে পারি তাকে কাছে পাওয়া আমার কতটা জরুরি। এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু কি করব, আমি তো নিরুপায়, আমি তো কোনো কিছু বলতে পারি না। আমি যাদের আন্ডারে থাকি তারা তো সবাই হুজুর, আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। তারা যদি জানতে পারে আমি অনৈতিক সম্পর্কে জড়িয়েছি, তা আবার একটা পরীর সাথে, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। এমনও হইতে পারে তারা আমার সেই মাদ্রাসা থেকে বের করে দিতে পারে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কাজেই আমি কারোর সাথে কোনো শেয়ার করতে পারি না, এই বিষয়টা ভালো কি মন্দ শেয়ার করতে পারি না। আমি সেই পরীটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, কাজেই কারোর সাথে শেয়ার করারও আমি কোনো প্রয়োজন অনুভব করি না। আমার পরবর্তীতে কি করব না করব সমস্ত কিছু পরীর সাথে শেয়ার করি, পরীটাও আমার সাথে শেয়ার করে পরবর্তী লাইফ নিয়ে তার পরিকল্পনা। আমাদের পরিকল্পনা হয় একটা সময় যখন আমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে, তখন সেই পরীটি আমাকে তাদের রাজ্যে নিয়ে যাবে। আমিও চাই তাদের রাজ্যে যাইতে, কেননা এই মানুষ সমাজ আমার ভালো লাগে না। এই মানুষ সমাজে আমি কি পেলাম, শুধু না পাওয়ার মাঝেই আছি, যেদিকে তাকাই শুধু সেদিকেই হতাশা, কোনো কিছু ভালো লাগে না। তাই আমি চাই তাদের রাজ্যে চলে যাওয়ার জন্য। যদি তার বাবা মাকে আমার কথা বলা হয়, তার বাবা মা নাকি আমাকে মেনে নিবে, অর্থাৎ তার সাথে আমাকে বিয়ে দিবে। আর যদি তার সাথে আমাকে বিয়ে দেয় তাহলে আমি পার্মানেন্টভাবে তাদের রাজ্যে থাকতে পারবো। কিন্তু আমি অপেক্ষা করতেছি, আমার এখনও পড়াশোনা শেষ হয়নি এবং আমার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো সম্পূর্ণ হলেই সেই মাদ্রাসা থেকে আমি বিদায় নিব। বন্ধুরা, যারা ইতিম মাদ্রাসায় পড়াশোনা করছে বা ইতিমখানায় থাকে তারা জানে একটা সময় পর সেই ইতিমখানা ছেড়ে দিতে হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই ইতিম মাদ্রাসা থেকে চলে আসতে হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের ঠিকানা নিজেকেই বেছে নিতে হয়। সারা জীবন তো আর ইতিমখানায় থাকা যাবে না, সারা জীবন কেউ কি আর দায়িত্ব নেয় না। যাই হোক বন্ধুরা, এভাবেই আমার পরীটির সাথে ছুটিয়ে প্রেম চলে। পরীটি একটা দিন আমাকে তাদের রাজ্যে নিয়ে যায়। তার বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দেয় না, কিন্তু তাদের রাজ্যে বেশ কিছু জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে আসে। সেই রাজ্যটা অপরূপ একটা সুন্দর রাজ্য, চারিদিকে সমুদ্র সৈকতের মধ্যে পানি আর পানি, আর মাঝখানে একটা দ্বীপের মতো রাজ্য। এই রাজ্যের ভিতর এমন কিছু নাই যে পাওয়া যাবে না, যা কিছু চাই সমস্ত কিছু আছে। মনোরম পরিবেশ, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমরা দুজন বেশ কিছু সময় সেখানে অতিক্রম করি। আমি একটা সময় বলি যে আমি এখান থেকে যাব না, আমরা দুজন এখানেই থাকবো। সেই পরীটি বলে যে না, তোমাকে যাইতে হবে, তোমাকে আমি পার্মানেন্টভাবে নিয়ে আসবো, কিন্তু তার জন্য আমার প্রিপারেশন আছে, আমার বাবা মাকে বোঝাইতে হবে, তারপর তোমাকে আমি নিয়ে আসবো। আর তোমার মাদ্রাসার যতদিন পর্যন্ত তোমার মেয়াদ আছে ততদিন পর্যন্ত তুমি থাকো, তারপর তোমাকে আমি নিয়ে আসবো। তবে যাই হোক, সেই পরীটি আমাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়, আমি আমার রুমে চলে আসি। বন্ধুরা, পরবর্তীতে আমি জানতে পারি যে সকল মাদ্রাসার শিক্ষক ছিল তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমাকে পার্মানেন্টভাবে ওই মাদ্রাসায় রেখে দিবে এবং আমাকে শিক্ষকতার যে চাকরিটা ওইটা আমাকে দিবে। কেননা ছাত্র হিসেবে আমি মোটেও খারাপ না, আমি অত্যন্ত ভালো একজন ছাত্র ছিলাম এবং আমার আচার ব্যবহার সবই ভালো, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় আমাকে এই মাদ্রাসায় শিক্ষক রূপে বাকি জীবনটা এখানে কাটিয়ে যাওয়ার জন্য বলবে, এবং যে কোনো মূল্য হোক তারা আমাকে চায়। তো এটা জানতে পারি, তো আমি জানার পর কিছু বলি না,
তো বন্ধুরা, দিনকাল তো ভালোই চলতেছিল। এভাবে চলতে 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 ওই যে হুজুরের কথা বলছিলাম, যে হুজুরের পকেট থেকে 50 টাকা নেওয়ার কারণে আমাকে অনেক মারধর করছিল, সেই হুজুরটা এখন অনেক বৃদ্ধ। তাকে আমি বাবার চোখেই দেখি। জ্ঞান হওয়ার পর থেকে তাকে আমি বাবা বলে ডাকি। সেও আমাকে অনেক ভালোবাসে। কেননা জানি না, বড় হওয়ার পরে যখন আমার বয়স 10, তারপর থেকে সে আমাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে। সে একদিন আমার রুমে আসে। এখন আমি এক রুমে থাকি, কেননা সেই হুজুরটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর যার কারণেই আমি হুজুরকে একদিন বলেছিলাম আমি এখন একা এক রুমে থাকতে চাই। হুজুরটা আমার কথা মেনে নেয় এবং আমার ছোট্ট একটা রুমের ব্যবস্থা করে দেয়। তারপর আমি এক রুমেই থাকা শুরু করি। তো যাই হোক, আমার রুমে হুজুর একদিন প্রবেশ করার পর বলে, বাবা, তোতে এই মাদ্রাসার মেয়াদ মনে হয় আর 6 মাস আছে। এই 6 মাস পর তোকেও এখান থেকে চলে যেতে হবে। তারপর নিজের জীবন নিজেকেই গুছিয়ে নিতে হবে। এখানে তো তুই জানিস এটা ইতিম মাদ্রাসা, এখানে সারা জীবন থাকার অধিকার কারণ নাই। একটা সময় পর নিজের জীবন নিজেকেই গোছাইতে হয়। তখন আমি বলি যে বাবা, আমি তো জানি যে এখান থেকে আমাকে চলে যেতে হবে, আর সেজন্য আমি প্রস্তুত। তখন বলে যে তুই আসলে কি প্রিপারেশন নিছিস, মানে ভবিষ্যতে তুই কি করতে চাস? এখান থেকে যখন তুই যাবি, যাওয়ার পর কি করতে চাচ্ছিস? তোর তো বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছু নেই। তখন আমি বলি, বাবা, আমার তেমন কোনো পরিকল্পনা নাই, তবে কিছু একটা হবে, আর যখন হবে তখন ইনশাল্লাহ আপনাকে আমি জানাবো। তখন সে আমাকে বলে যে তোকে আমি একটা কথা বলার জন্য আজকে তোর রুমে আসলাম। আমি বললাম, কি বলবেন বলেন। সে আমাকে বলল যে তোকে একটা আমি প্রস্তাব দিতে চাই, আশা করি তোর ভালোই হবে। আমি বললাম, বলেন, সমস্যা নাই, যদি আমার রাখার মতো হয় আমি সেটা রাখবো। তখন উনি আমাকে বলে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, তোকে আমরা পার্মানেন্টভাবে এখানে রেখে দিব। তুই সারা জীবন যতদিন বেঁচে আছিস এখানেই থাকবি। তুই যদি বিয়ে করিস, তোর বউ নিয়ে থাকতে পারবি। তোর জন্য আমরা এক্সট্রা আলাদাভাবে একটা থাকার জায়গার ব্যবস্থা করব। তুই তোর বউ নিয়ে এখানে থাকতে পারবি, আর বিনিময়ে তুই আমাদের যে মাদ্রাসাটা আছে এটা তুই দেখভাল করবি। আমারও তো অনেক বয়স হয়েছে, আমি চাই পরবর্তীতে আমার জায়গায় তুই এখানে এসে থাক। মানে আমি এতদিন যাবত যে দায়িত্বটা পালন করছি, এই দায়িত্বটা তুই বুঝে নে। আমি হয়তোবা 1-2 বছরের মধ্যে রিটায়ার্ড করব, আর এই জায়গায় আমি তোকে দেখতে চাই। কেননা তুই একটা সৎ ছেলে, পরিশ্রমী ছেলে, তোর ভিতর কোনো 2 নাম্বারই কিছু নেই। আমি চাই তোর মতো ভালো মানুষ এই সেক্টরে, এই জায়গায় থাকা দরকার। আমি বলি যে বাবা, আমাকে মাফ করবেন, আমার একটা প্ল্যান আছে। এতদিন এখানে থাকলাম, আমি আর এখানে থাকতে চাই না। আমি একটু মুক্তভাবে চলাচল করতে চাই। ছোটবেলা থেকেই আবদ্ধ জীবন যাপন করতে করতে আমি এখন অনেক বোরিং। আমি চাই একটু খোলামেলা জীবন। অনেক কথাই সেই হুজুরকে বলি। তখন হুজুর বলে, বাবা, বাস্তবতা অনেক কঠিন। তুই যেখানে যাস তোর তো কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নেই, তুই অনেক বিপদে পড়বি। কাজে আমি আমার তরফ থেকে এই প্রস্তাবটা তোকে দিয়েছি, আর এই প্রস্তাবটা দেওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রতিষ্ঠান অথরিটির সাথে কথা বলে এই প্রস্তাবটা তোর কাছে নিয়ে এসেছি। আশা করি তুই আমার প্রস্তাবটা রাখবি। তখন আমি আর মুখের উপর না বলতে পারি না। তখন আমি বলি যে ঠিক আছে বাবা, আমি জিনিসটা ভেবে দেখি। তখন আমাকে বলে যে ভেবে আমাকে জানাস। এই বলে হুজুর রুম থেকে বের হয়ে চলে যায়। সেই রাত্র আবারও আমি পুকুর পাড়ে যাই। যাওয়ার পর সেই পরীটাকে ডাকি এবং পরীটা আমার সামনে চলে আসে। সমস্ত ঘটনা পরীকে আমি বলি। তখন পরীটা অনেক রাগ করে, বলে যে কি বলো, এটা বলবে কেন? আমি তো তোমাকে আমাদের রাজ্য নিয়ে যাব, আমার বাবা মার সাথে পরিচয় করে দেব, আমি তোমাকে বিয়ে করব, আমাদের রাজ্যে তুমি থাকবা। আমি বলি যে হ্যাঁ, আমি তো তোমাদের রাজ্যে থাকতে চাই, আমি তো এই মানব সমাজ আর থাকতে চাই না। সেই পরীটি বলে যে তারা তোমাকে পালিত করছে ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে এত বছর তোমার সাথে আছি, তুমি কাদের কথা রাখবা? আমি বলি যে আমি কাদের কথা রাখবো জানি না, তবে তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, আমি তোমার সাথেই যেতে চাই। যেভাবে হোক আমি তোমার সাথে থাকতে চাই, সেটা যেখানেই হোক, যদি রুমের মধ্যেও থাকি আমি তোমার সাথে থাকতে চাই। তো এই বলে সেই রাত্রে কথা বলে চলে আসি। পরের দিন হুজুর আমাকে জিজ্ঞেস করে, কিরে, কি সিদ্ধান্ত নিলি? অনেক হুজুরই জোট বেঁধে আমার কাছে আসে এবং সবাই বলে যে বাবা, আমরা চাই তুই আমাদের সাথে থাক, আমরা চাই না যে তুই এখান থেকে চলে যা। আমরা তো 2-1 বছর পর এখান থেকে চলে যাব। আমরা তো তোদেরকে সহযোগিতা করে আজকে এত বড় করেছি, এখন তোদের দায়িত্ব তোদের মতো যারা আছে তাদেরকে সাহায্য করা, তাই না? তো যাই হোক, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। তো আমি বলি যে সবই ঠিক আছে, কিন্তু আমার আর ভালো লাগছে না এখানে। সারাটা জীবন তো এখানেই কাটালাম হুজুর, আমার তো ইচ্ছে করে একটু বাইরে থাকতে। তো তারা অনেক রিকোয়েস্ট করার পরও আমি রাজি হই না। আমি বলি যে দেখি কি করি, আমি চিন্তা ভাবনা করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো যাই হোক, এইভাবেই দিনকাল চলতে থাকে। তো বন্ধুরা, এর মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার জীবনে ঘটে যায়, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত বছর ধরে পরিটির সাথে আমার সম্পর্ক, কেউ কোনো ঘটনা জানতে পারে না, কিন্তু কিভাবে যেন আমার এক বন্ধু এই জিনিসটা জানতে পারে। আমি যে মাঝে মাঝে সেইখানে বসে থাকি,
কেন বসে থাকি সেটা সে বুঝতে পারে। আমার যে একটা পরীর সাথে সম্পর্ক আছে এটা সে বুঝতে পারে। কেমনে বুঝতে পারছে আমি জানি না। সে কি আমাকে ফলো করছে বা কিভাবে ফলো করছে আমি জানি না, তবে সে এটা জানতে পারে এবং এটা জানতে পারার পর ওই যে আমার পালিত বাবা আমাদের হুজুর ওনার কাছে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। সেই হুজুর জানার পর আমাকে একদিন ডাকার পর বলে, কিরে এই ঘটনাগুলো শুনলাম, এগুলো কি সত্যি? তখন আমি কোনো কথা বলি না, আমি চুপ করেছিলাম। তখন সে আমাকে বলে, দেখ তোকে আমি লালিত পালিত করে এত বড় করেছি, এটা কি সত্যি? তুই কি একটা জিনের সাথে তোর যোগাযোগ আছে? আমি বলি, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার সাথে একটা পরীর যোগাযোগ আছে এবং সেই পরীটা আমাকে ভালোবাসে, আমিও সেই পরীটাকে ভালোবাসি। এতটা ভালোবাসি সেই পরীটিকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন হুজুর বলে যে খুবই খারাপ কাজ, তোকে মায়া মোহর মধ্যে ফালানো হয়েছে, পরবর্তী জীবন তোর খুবই খারাপ হবে। তুই এত বছর যাবৎ মাদ্রাসায় লেখাপড়া করেও এই জিনিসটা বুঝতে পারিস নাই, এত শিক্ষা দেওয়ার পরও তুই কেন এই পথে পা বাড়ালি বল? আমি তখন বলি যে হুজুর এটা আসলে আমি আজকাল না, আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমার তার সাথে পরিচয়, অনেক দিনের সম্পর্ক, এই সম্পর্ক চাইলেও ছিন্ন করা যাবে না, কাজেই আপনি আমাকে বাধা দিবেন না। আপনি আমাকে লালিত পালিত করেছেন, এত বড় করেছেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ। বাকি জীবনটা আমাকেই আমার সিদ্ধান্ত নিতে দিন, তাহলে আমি ভালো থাকবো। হুজুর তারপর আমার সাথে আর কথা বলে না, রাগ করে রুম থেকে বের হয়ে চলে যায়। আমি অনুমান করছিলাম হুজুর হয়তো বা রাগ করে চলে গেল আর কখনোই আমাকে এখানে থাকার জন্য বলবে না। আর যেহেতু হুজুর সত্য কথা জেনে গেছে, হুজুর আর নেক্সট টাইম আমাকে বলবে না। কিন্তু বন্ধুরা, এই হুজুর তলতল দিয়ে এত বড় একটা ঘটনা আমার জীবনে ঘটিয়ে দেয় যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, পরের দিন রাত্রে আমি পুকুর পাড়ে যাই, কিন্তু আমার সেই পরীটি আর আসে না। সেই রাতটা আমার খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে যায়। আমি ভাবি, কি হলো পরীটির, কেন আসলো না? এই এত বছরের সম্পর্কেই প্রথম পরীটি আসলো না। পরীটি তো কোনো না কোনোভাবে বুঝে যায় যে আমি পাড়ে এসেছি, বা পরীটিকে আমি ডাকলে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। আজ এত টাকা ডাকতেছি, সে আসতেছে না। সেই দিন আমি রাগ করে আমার রুমে চলে আসি। আমি বুঝতে পারি না পরীটি কেন আসলো না। যথারীতি পরের দিন রাত্রে আবারও যাই, পরের দিনও সেম কাহিনী, পরীটি আসে না। এবার আমি সত্যি ভেঙে পড়ি। আমি জানি না কেন এরকম হচ্ছে। আমি প্রচুর রাগ করি, আবার প্রচুর টেনশন হচ্ছে যে কি হলো, তার কোনো বিপদ হলো না তো? আমি কান্নায় ভেঙে পড়ি, হাউমাউ করে কান্না করি, কিন্তু পরীটি আসে না। আমি হতাশ হয়ে আবারও আমার রুমে ফিরি। পরের দিন আমি জানতে পারি যে এই হুজুর এমন কোনো কাজ করছে যা আমাদের মাদ্রাসা তো দূরের কথা, আমাদের মাদ্রাসার আশেপাশে 15-20 কিলোমিটারের মধ্যে কোনো জিন পরি ঢুকতে পারবে না, এরকম কাজ করে একটা ব্যারিয়ার তৈরি করছে। এবং আমি আরও জানতে পারি যে পরিটির সাথে আমার সম্পর্ক, সেই পরিটিকে হুজুর এমন কাজ করছে, এটা একটা ব্ল্যাক ম্যাজিকের মতো। সেই পরিটি আমার কাছে জীবনেও আসতে পারবে না। সে যদি আমার কথা স্মরণ করে তাহলে তার গায়ে আগুন ধরে যাবে, এভাবেই আস্তে আস্তে সে আমাকে ভুলে যাবে। এরকম একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেই পরিটিকে। সেই পরিটি যখনই আমার কথা স্মরণ করবে তখনও তার শরীর দিয়ে আগুন ধরে যাবে, ধোঁয়া উঠবে এবং সঙ্গে সঙ্গে সে আমার কথা ভুলে যাবে, সে তার নিজের শান্তির জন্য। এভাবে আস্তে আস্তে একটা সময় পরিটা আমাকে ভুলে যাবে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি হাউ মাউ করে কান্না শুরু করে দেই। আমি দৌড়ে হুজুরের কাছে যাই, পা জড়িয়ে ধরে বলি, হুজুর আপনি আমার সাথে কি করেছেন, আমার পরিটির সাথে কি করেছেন? আজ 2 দিন হলো আমি আমার পরিটির দেখা পাই না। হুজুর প্লিজ আমার সাথে এই অন্যায় করবেন না, একে আমি অসম্ভব রকমের ভালোবাসি, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি দয়া করে এই পরিটিকে আমার লাইফে ফিরিয়ে দিন। হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু এই পরিটিকে আমার জীবন থেকে কেড়ে নিয়েন না প্লিজ। এই পরিটিকে ছাড়া আমি বাঁচবো না, আমি তাকে অসম্ভব রকমের ভালোবাসি। হুজুর কোনো কথা বলতেছে না, আমার সাথে কথা না বলে রুম থেকে বের হয়ে চলে যায়। আমার বুঝতে বাকি রইল না হুজুর আমার কথায় কোনো কর্ণপাতই করলেন না। পরের দিন সকালবেলা আবারও হুজুরের কাছে যাওয়ার পর হুজুরের পা জড়িয়ে ধরি, বলি যে হুজুর আমাকে কিছু একটা করেন, হুজুর এভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাব। হুজুর কোনো কথা বলে না। বেশ কিছু সময় পর হুজুর বলে যে বাবা, আমি তো সেই রাত্রে আবেগবশত এই কাজটা করে ফেলছি জানিস। তুই এমনভাবে কথাগুলো বলতেছিলি, এমনভাবে হিট দিয়ে কথা বলতেছিলি, আমার কাছে শুধুমাত্র একটা কথাই মনে হচ্ছিল, এত বছর যাবৎ আমরা তোদেরকে লালিত পালিত করলাম, আর আমার চেয়ে সেই পরিটি তোর বড় হয়ে গেল, আমার মনের মধ্যে শুধুমাত্র এই কথাটাই চলতেছিল। আর তুই সেই দিন রাত্রে এমনভাবে কথাগুলো বললি যেটা আমি নিতে পারতেছিলাম না। ওই রাত্রেই সেই পরিটার উপর আমি একটা ব্ল্যাক ম্যাজিক করি, যেটা আসলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে করা। আর এটা একমুখী একটা প্রক্রিয়া, এটা আর ফিরবে না রে বাবা, এটা আর ফিরবে না। এটা কাজ হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই কাজটা যদি আমি ফিরাইতে চাই
তাহলে আমার এবং আমার পরিবারের বড় ক্ষতি হয়ে যাবে। সেই জিন সমাজ আমার এবং আমার পরিবারের বড় ক্ষতি করবে। আমি কখনোই চাই না আমার কারণ আমার পরিবার এবং আমার শাস্তি হোক। তুই আমাকে মাফ করে দে বাবা। এরা তো একটা জিন পরি, এদের সাথে তোর কিসের সম্পর্ক? যা হয়েছে তুই ভুলে যা বাবা। তোকে আমি এখানে রাখবো, তোকে আমার নিজের সন্তানের মতো মনে করি। তুই আমার সাথে থাক। আমার চোখ দিয়ে অঝর নয়নে অশ্রুসিক্ত হতে থাকে, অঝর নয়নে টপ টপ করে পানি পড়তে থাকে। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। সেখান থেকে দৌড় দিয়ে অন্য একটা হুজুরের কাছে যে সমস্ত ঘটনা বলি, তখন হুজুর বলে যে হে বাবা, এটা সত্য, এটা একটা একমুখী প্রসেস। এই প্রসেস একবার যদি কেউ করে সেটা আর ফেরানো যায় না। রিস্ক নিয়ে যদি ফেরানো যায় তাহলে ওই জিন পরি এরা যে করছে তার পরিবারকে ধ্বংস করে দেয়। কাজেই রিস্ক নিয়ে কেউ কখন আর ফেরাবে না। আমি আসলে বুঝতে পারি না আমি কি করব। এরপর আমার মাদ্রাসার বাইরেও যে সকল হুজুর আছে তাদের সাথে আমি কথা বলি। তারা সবাই জানায় যে এই প্রসেস আর ফেরানো যাবে না। যা হয়েছে হয়েছে, আমাকে ভুলে যেতে বলে। আমি কি করব বন্ধুরা? তারপর আমি মাদ্রাসায় চলে আসি। আমি হাউ মাউ করে কান্না করতে থাকি। এভাবে দীর্ঘ 2টি বছর শুধু আমার কান্না করতেই যায়। একটা পর্যায়ে তারা আমার কাছে আসে, বারবার রিকোয়েস্ট করে যে সেই করিটিকে ভুলে যাওয়ার জন্য, আর মাদ্রাসার দায়িত্ব আমাকে দিতে চাই। আমার তো জানে নাই শান্তি, আমি মাদ্রাসার দায়িত্ব কেমনে নিব। তারপর একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই আমি এই মাদ্রাসা ছেড়েই চলে যাব। এই মাদ্রাসায় আমি থাকবো না। তারপর আমি আমার যে পালিত বাবা, মানে যিনি আমাদের মাদ্রাসার হেড, ওনার সাথে কথা বলি। বলার পর বলি যে আমি আপনাদের এখানে থাকবো না, আমি এই মাদ্রাসা থেকে চলে যাব, আপনারা আমাকে বিদায়ের ব্যবস্থা করুন। আমার কথার বিরুদ্ধে তারা কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। তারা আমার কথার স্পিড দেখে বুঝতে পারতেছিল একে কোনোভাবেই আর ঠেকানো সম্ভব না। যার কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং পরের দিন আমাকে বিদায়ের ব্যবস্থা করে দেয়। সকল প্রসেস প্রক্রিয়া মেনে আমি সেখান থেকে বিদায় নিয়ে আমি চলে যাই আমার গন্তব্যে। আমি জানি না আমি কই যাব। আমি যাযাবরের মতো ঘুরতে থাকি। তবে তারা আমাকে রিকোয়েস্ট করে আমি যে কোনো সময় যেন এই মাদ্রাসায় ফিরে আসি। তারা আমাকে আবার গ্রহণ করবে, তারা এই মাদ্রাসার দায়িত্ব আমাকে দিতে চায়। এই বলে আমাকে বিদায় দিয়ে দেয়, আমি চলে যাই। তারপর আমি ওই যে সকল আমার বন্ধুরা অনেক আগেই যারা আমার মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল তাদের সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করি। 2-1 জনের সাথে যোগাযোগ করি। আর তারা ভালো ভালো পজিশনে ছিল, অনেকে অনেক মাদ্রাসায় চাকরি করতেছিল। তো তাদের মাধ্যমে একটা মাদ্রাসায় আমি ঢুকি, শিক্ষক হিসাবে সেখানে চাকরিতে থাকি এবং সেখানে একটা বাসা ভাড়া করে থাকি। বন্ধুরা, এভাবে কেটে যায় আরও 7 থেকে 8 বছর। এখনও আমি বিবাহ করিনি। আজ পর্যন্ত সেই পরিটি আমার কাছে আসেনি। আর আসবে কিভাবে? সে হয়তো ভুলে গিয়েছে, কেননা তাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, আমাকে তো ভুলে থাকার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। এরপরে আমি প্রচুর রিসার্চ করি, প্রচুর জানার চেষ্টা করি এই জিন জাতিদের নিয়ে কিভাবে ফিরিয়ে আনা যায়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল ঘটনার শেষ পরিণতি খুবই মর্মান্তিক। আপনারা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন এরকম ঘটনা ঘটে যাওয়ার জন্য। তবে বন্ধুরা, যারা এত সময় আমার ঘটনাটি শুনলেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ঘটনা শোনার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।